সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই শিক্ষা আসলে যতটা শক্তিশালী হবে পরবর্তী প্রজন্ম ততটাই দেশের উন্নতিতে নিজেকে নিয়োজিত করতে পারবে। এবং সে একই সঙ্গে মেডিকেল শিক্ষা বা চিকিৎসা শিক্ষা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভবিষ্যৎ চিকিৎসকদের হাতেই রয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। আমরা যখন অসুস্থ হব তাদের কাছে নিজেদেরকে তুলে দিতে হবে। কাজেই এই প্রজন্ম, এই চিকিৎসকরা কতটা যোগ্যভাবে গড়ে উঠছেন সেটি দেশ এবং মানুষের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই আজকে আমাদের আলোচনায় আসলে আমাদের নিয়ে এসেছি যে আসলে স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষার বর্তমান অবস্থা এবং হালচাল, এবং বর্তমানে চিকিৎসা ব্যবস্থাটি কতখানি যুগোপযোগী, কতখানি সামর্থ্যবান ডাক্তার এবং চিকিৎসক আমরা তৈরি করতে পারছি। এই সবগুলো বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার মোজাহেরুল হক, সাবেক সিনিয়র উপদেষ্টা, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন WFME, এবং সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া। প্রফেসর ডাক্তার মোজাহেরুল হক, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে আরও যুক্ত রয়েছেন অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ জামাল, সাবেক অতিরিক্ত মহাপরিচালক, চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং সেক্রেটারি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন BCPS, এবং প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিন। অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ জামাল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আসলে যে কথাটি বলছিলাম যে আসলে শিক্ষা যেরকম গুরুত্বপূর্ণ জাতির জন্য, চিকিৎসা শিক্ষা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি টেকনিক্যাল শিক্ষা এবং এর সাথে মানুষের জীবনটি জড়িত, জীবনের বেঁচে থাকার বিষয়টি জড়িত। কাজে এই জায়গাটিতে কোনো ছাড় নেই, এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ নেই। তো আমি শুরুতেই প্রফেসর ডক্টর মোজাহেরুল হক আপনার কাছে আসতে চাই যে আসলে এই যে আমরা অনেক সময় হেলথ এডুকেশন এবং মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা এবং চিকিৎসা শিক্ষা, এই বিষয়টিকে কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। দুটি বিষয় কিন্তু ধারা ভিন্ন রকম, এবং একই সঙ্গে আসলে যেসব চিকিৎসা শিক্ষার কথা যেটা বলছিলাম, যে চিকিৎসা শিক্ষাটি আসলে বর্তমানে কেমন হওয়া উচিত, কেমন আমাদের যে ধারাবাহিক যে উন্নয়ন, এই ধারাবাহিকতা আসলে কোন জায়গাটিতে আমাদের থাকা উচিত, এই দুটি বিষয় আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি দুটো জিনিসকে সুন্দর আলাদা করেছেন, একটা স্বাস্থ্য শিক্ষা আর একটা চিকিৎসা শিক্ষা। তো স্বাস্থ্য শিক্ষা বিষয়টা অ্যাকচুয়ালি শুরু হয় কিন্তু স্কুল হেলথ থেকে, এবং সেইখানে স্বাস্থ্য সম্বন্ধে পড়ানো হয়, এবং সেইখানে এই শিক্ষাটাকেই আমরা স্বাস্থ্য শিক্ষা বলি, যেটা স্কুল থেকে শুরু হয় এবং সেখানেই শেষ হয়। আর বিশেষ করে স্কুল হেলথ বলি আমরা এটাকে, এবং সেখানে একটা সাধারণ জ্ঞান যেমন দেয়া হয় তাদেরকে স্বাস্থ্য সম্বন্ধে এবং রোগ সম্বন্ধে, সেটার উপরে ভিত্তি করে কিন্তু তারা একটা সোজা কথা বেসিক একটা জ্ঞান লাভ করে, যাতে তারা রোগ প্রতিরোধ করতে পারে এবং রোগ থেকে বেঁচে থাকতে পারে। আর রোগের প্রাথমিক অবস্থায় যে সমস্ত সাইন সিমটমস দেখা যায় সেগুলি নিজেরাই ডায়াগনোসিস করতে পারে এবং কমপ্লেইনটা করতে পারে স্কুল শিক্ষকের কাছে অথবা মা বাবার কাছে। এটা হলো স্বাস্থ্য শিক্ষা, এবং এটার জন্য প্রতি উপজেলায় আমাদের কিন্তু স্বাস্থ্য শিক্ষা অফিসার আছে, এবং তার দায়িত্ব হলো তিনি স্কুলগুলো ভিজিট করবেন এবং এই স্বাস্থ্য শিক্ষাটা দেবেন। এবং এই স্বাস্থ্য শিক্ষাটা মূলত প্রতিরোধমূলক এবং প্রাথমিকভাবে যাতে চিকিৎসাটা করা যায় সেই জন্য স্বাস্থ্য শিক্ষাটা দেওয়া হয়। আর চিকিৎসা শিক্ষাটা একটু ভিন্ন। চিকিৎসা শিক্ষাটা আমি বলবো যে এটা সম্পূর্ণ একটা আলাদা ক্যাডার তৈরি করার জন্য, যারা নাকি চিকিৎসা সেবাটা দিবে, মানে অসুস্থ হলে সেটা ডায়াগনোসিস করা থেকে শুরু করে তাকে রিহ্যাবিলিটেট করা পর্যন্ত, মানে চিকিৎসা এবং চিকিৎসার পরবর্তী যা যা করা দরকার, এই পুরো দায়িত্বটা যারা পালন করবেন তাদের যে শিক্ষা, সেটাকে আমরা বলি চিকিৎসা শিক্ষা। এই চিকিৎসা শিক্ষার ভিতরে কিন্তু আরও বেশ কিছু জিনিস এসে যায়, যেমন নার্সরাও চিকিৎসা শিক্ষা পেয়ে থাকেন, প্যারামেডিক্সরাও কিছুটা চিকিৎসা শিক্ষা পেয়ে থাকেন। তবে মেজর যে গ্রুপটা চিকিৎসা শিক্ষা পেয়ে থাকেন তারা হলো বেসিক্যালি আমরা যারা ডাক্তার, এবং এই ডাক্তারদের চিকিৎসাটাকেই আমরা চিকিৎসা শিক্ষা বলে থাকি বা মেডিকেল এডুকেশন বলে থাকি। এবং যারা ডাক্তার হবেন তাদের জন্য, যারা নার্স হবেন তাদেরকে নার্সিং এডুকেশন, যারা প্যারামেডিক হবেন তাদের প্যারামেডিক এডুকেশন। এরা সমন্বিতভাবে কাজ করেন একসাথে। একটা রুগী যখন আসে তার ডায়াগনোসিস থেকে শুরু করে তার ম্যানেজমেন্ট পর্যন্ত সম্পূর্ণ।
করতেছে। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো পরের প্রশ্নটিতে আপনার কাছে। তার আগে আমি অধ্যাপক ডাক্তার ABM জামাল স্যার আপনার কাছে একটু ফিরে আসি। যে বিষয়টি বলছিলাম যে আমরা একসময় দেখেছি যে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল গুটি কয়েক, হাতে গোনা যখন শুরু হয়। এরপরে দেশের জনসংখ্যা বেড়েছে, মানুষের চিকিৎসার ব্যাপ্তি বেড়েছে, অনেক নতুন নতুন মেডিকেল কলেজ হয়েছে, সরকারি প্রায় অনেক মেডিকেল কলেজ রয়েছে, সব মিলিয়ে আমরা বলছি যে প্রায় বেসরকারি অনেকগুলো মেডিকেল কলেজ বর্তমানে আছে। তো এই সব মেডিকেল কলেজগুলোতে যখন আপনারা পড়াশোনা করেছেন তো এখন বর্তমানে যে চিকিৎসা সেবা বা শিক্ষা আপনারা দিচ্ছেন এবং একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি ছিলেন অতিরিক্ত মহাপরিচালক হিসেবে, তো বর্তমান মেডিকেল কলেজগুলোর মান কি আসলে ঠিক সেইভাবে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা, বা আমরা কি মানসম্মত মেডিকেল চিকিৎসা দিতে সমর্থ হচ্ছে কিনা? ধন্যবাদ। আপনি যেহেতু আমাদের সময়কালের পড়াশোনার ব্যাপারটা আনলেন, এখানে কিন্তু একটা কথা বলে না ভালো, যে মানুষ কিন্তু স্বাভাবিকভাবে একটু তার সময়কালকে সবসময় শ্রেষ্ঠ হিসাবে বর্ণনা করতে চেষ্টা করতে চায়। এবং আমাদের মনে হয় যে আমাদের সময় একটা মেডিকেল এডুকেশন একটা পর্যায়ে ছিল, তখন হয়তো এরকম হতে পারে যে তখন ছাত্র সংখ্যা কম ছিল, মেডিকেল কলেজের সংখ্যা কম ছিল, শিক্ষকরা ছাত্রছাত্রীদের যথেষ্ট যত্ন নিতে পারতেন, পড়াতে পারতেন, কাজে আমাদের শিক্ষকরা কিন্তু আমাদের মনে দাগ কেটে আছে এবং সেই দাগ থেকে আমরা কিন্তু এখন আশা করি যে বর্তমান শিক্ষকরাও কিন্তু আমাদের সেরকম ভূমিকাতেই অবতীর্ণ হবেন এবং তাই করা উচিত। কিন্তু যেহেতু ব্যাপ্তি অনেক বেড়েছে, আমাদের মেডিকেল কলেজের সংখ্যা বেড়েছে, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, এর সাথে কিন্তু আমাদের প্রতি বছর কিন্তু আগে যেমন ধরেন আগে প্রতি বছর হয়তো 1000 ম্যাক্সিমাম ডক্টর বের হতো, এখন 10,000-এর উপরে ডক্টর বের হচ্ছে। ন্যাচারালি কোয়ালিটির একটা প্রশ্ন আসবে। সবাই যে মানে কোয়ালিটিহীন তা বলবো না, কিন্তু যখন সংখ্যাগত দিক থেকে এটা বেড়ে যাবে তখন কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপারটাও কিন্তু চলে আসে। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোলের নানান প্রক্রিয়া আছে, সেটা অবশ্যই কাজ করে। এখন সেরকম একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে হয়তো সরকারের একটা মেকানিজম আছে, যে ইনস্টিটিউটগুলো মেডিকেল কলেজ পরিচালনা করে বা যেই গভর্নিং বডিগুলো করে, তারা তাদের মতো করে কিন্তু একটা কোয়ালিটি কন্ট্রোল করে। এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে কোয়ালিটি কন্ট্রোল করার চেষ্টা করে। এখন এইটা ধরেন ওই যে আবার সেই কথা বলা যায় যে যদি আপনারা বলেন যে যারা কোয়ালিটি কন্ট্রোল করে তাদের দিক থেকে যদি বলেন, তারা বলবে যে না আমরা ঠিক মতোই দেখভাল করি কোয়ালিটি কন্ট্রোল। কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় একটা সুবিধা আবার অসুবিধা দুটোই যদি বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রতিনিয়ত পরীক্ষাটা দেই রোগীর কাছে, প্রতিটা চিকিৎসক রোগীর কাছে পরীক্ষাটা দেয়। এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা, সেই পরীক্ষায় কিন্তু আস্থার জায়গাটা কিন্তু প্রতিদিনই তাকে পরীক্ষার মাধ্যমে অর্জন করতে হয়। তো সেই জায়গায় কিছুটা ঘাটতিও থাকতে পারে, কারণ আমরা যত অভিযোগগুলো পাই ইদানিংকার ডাক্তারদেরকে তাদের সম্বন্ধে, সেই অভিযোগগুলো কিন্তু আগের ডাক্তারদের সম্বন্ধে আমরা এতটা পেতাম না। আবার উল্টোও হতে পারে যে আগে আমাদের এত মিডিয়া ছিল না, মিডিয়াতে আসতো না, হয়তো অভিযোগ ছিল কিন্তু অভিযোগটা হয়তো এইভাবে এত প্রচার পেত না। এখন যে কোনো অভিযোগ প্রচার পায়, এটাও একটা হতে পারে। কাজে সব কিছু মিলাই আমাদেরকে চিন্তা করতে হবে যে এইটা আসলে মানটা কীরকম সেটা, এবং মান কিন্তু দেখার জন্য আগে যেরকম ছিল এখনও কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু কাজ করে, শুধু সরকার না, বাইরে বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন কিনা যে সবগুলো মেডিকেল কলেজ কিন্তু কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। আর আমাদের কিন্তু সবসময় একটা কাউন্সিল আছে, মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এদেরও কিন্তু একটা দায়িত্ব আছে, দায়িত্ব পালন করে। সরকার তো অবশ্যই করে। কাজে যার যার অবস্থান থেকে যখন এই মনিটরিংটা করে, তো মনিটরিংটা নিশ্চয়ই হয়, কিন্তু যদি আপনি স্টেক হোল্ডারের দৃষ্টিকোণ থেকে বলেন, তাহলে যখন তারা স্যাটিসফ্যাকশনটা পায় না, তখন তো স্বীকার করতেই হয় কোথাও না কোথাও ঘাটতি রয়েছে। সেই ঘাটতি নিয়ে আমরা ফিরবো, তবে তার আগে আমি অধ্যাপক প্রফেসর ডক্টর মজিবুল হক আপনার কাছে ফিরে আসি যে আসলে যে মেডিকেল যে কারিকুলামটি রয়েছে, বিশেষ করে আমরা গ্র্যাজুয়েশন লেভেলে বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে কথাটি বলছি যে 5 বছরের মেডিকেল শিক্ষা এবং 1 বছর ইন্টার্নশিপ বর্তমানে যেটি প্রচলিত রয়েছে, সেই 5 বছরে অনেকগুলো সাবজেক্ট বলা যায় যে অনেক মানে এডুকেশনের মধ্যে একটি মানে কঠিনতম অংশ হচ্ছে মেডিকেল শিক্ষা বলা যায়। তাদের অনেক দীর্ঘ পড়াশোনা করতে হয়, অনেকগুলো সাবজেক্টের মধ্যে পড়াশোনা শেষ করতে হয় খুব অল্প সময়ের মধ্যে। তো এই 5 বছরের শিক্ষার মধ্যে বর্তমানে এই কারিকুলামটি কি আসলে যুগোপযোগী কিনা, 1 নম্বর, আমরা কি বর্তমান আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেটিকে আধুনিক করতে পেরেছি কিনা, এবং আসলে এই কারিকুলামটি কিসের ভিত্তিতে আসলে নির্বাচিত হচ্ছে, এই কতগুলো প্রশ্ন আপনার কাছে আমার কাছে থাকলো। প্রথমেই কারিকুলাম যে কথাটা আপনি বললেন, এই কারিকুলামটা কাদের জন্য?
আপনি যদি এই প্রশ্নটা করেন যে কারিকুলামটা, অনেকেই বলবেন এটা ছাত্রদের জন্য, অনেকে বলবেন যে শিক্ষকদের একটা গাইডলাইনের জন্য। কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই আমি, যে কারিকুলামটা হলো জনগণের জন্য, মানে রোগীদের জন্য। আমাদের জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এই কারিকুলামটা তৈরি করা হয়। এবং এই কারিকুলামটা অনুযায়ী যে নিডটা হলো জনগণের প্রয়োজন, সেই নিড অনুযায়ী কি কি পড়াশোনা করা তাদের করা দরকার এটা ছাত্ররা পড়বে, এবং করানো দরকার এটা শিক্ষকরা ইনপুট দিবেন। এখন কথাটা হচ্ছে, একটা প্রিন্সিপাল আছে, ডক্টর জামাল আমার সাথে একমত হবেন, যে অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপাল। মেডিকেলের পড়াশোনা আমরা দুজনই পড়েছি, এটা কিন্তু আমাদের মানে প্রচুর খাটুনি করে কিন্তু একজনকে ডাক্তার হতে হয়। এখন প্রশ্নটা আসছে যে তাহলে শিক্ষকদের কাজটা কি? হ্যাঁ, শিক্ষকরা যেটা করেন, ওনারা ফ্যাসিলিটেট করেন, মানে সহায়তা করেন আমরা যাতে নিজেরা শিখতে পারি এবং শেখার জন্য আমাদেরকে উৎসাহিত করেন। তাহলে তার মানেটা হলো সত্যিকার অর্থে শিক্ষাদান বলতে যেটা বোঝা যায় বা প্রশিক্ষণ বলতে যেটা বোঝা যায়, এইটা ঠিক সেই রকম না। অ্যাডাল্ট লার্নারদের বেলায় আমরা সবাই অ্যাডাল্ট যখন মেডিকেল কলেজে ভর্তি হই, আমাদের জন্য শিক্ষাটা হলো আমাদেরকে সাহায্য করা, সহায়তা করা, গাইড করা, এই দায়িত্বটা হলো শিক্ষকদের, এবং তারা সেটা করে থাকেন। এখন আপনি বলেছেন যে আগে কম মেডিকেল কলেজ ছিল, এখন বেশি মেডিকেল কলেজ। হ্যাঁ, এখন মেডিকেল কলেজের কারিকুলাম তৈরি করতে আমরা কতটা গুরুত্ব দেই আমাদের হেলথ নিড, যেটা আমি বলছি জনগণের হেলথ নিড, সেটার উপরে কতটা গুরুত্ব দিচ্ছি। তারপরে আবার চিন্তা করি আমরা, আমাদের এই ডাক্তার তো বিদেশেও চাকরি করতে যাবেন, সুতরাং তাকে সেই ধরনের জিনিসও প্রশিক্ষণ দিতে হয়। এখন প্রশ্নটা আসছে যে আমাদের যেটা মানে জনশক্তি, আমাদের ডাক্তার কতজন লাগবে বাংলাদেশের জন্য। আমি একটু ছোট্ট এক্সাম্পল দিই। আমি যখন মেডিকেল কলেজে পড়ি, আমি 60s কথা বলছি, 65-এ আমি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম। তখনকার সময় বাংলাদেশে 5টা মেডিকেল কলেজ ছিল, পরে 8টা মেডিকেল কলেজ হয়েছে। আমি থাকা অবস্থায় 8টা মেডিকেল কলেজ, আমি মেডিকেল কলেজে থাকা অবস্থায়। এখন 8টা মেডিকেল কলেজে মোট সেই সময় যে ছাত্র ভর্তি হতো সেটা ম্যাক্সিমাম ছিল 100, কিন্তু তার অনেকেই আমাদের পশ্চিম পাকিস্তান থেকে আসতেন, অনেকে বিদেশ থেকে আসতেন। যেমন আমার সময়ে চিটং মেডিকেল কলেজে 65 জন ছাত্র আমরা এই তখনকার ইস্ট পাকিস্তান বা আজকের বাংলাদেশের পাইনি। তাহলে 35 জন ছাত্র আমাদের ভর্তি হয়েছে বাইরের, তার মধ্যে বিদেশি স্টুডেন্টও ছিল। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের একটা কৌশলগত পরিকল্পনা দরকার। আমার মনে হয় ডক্টর জামাল আমার সাথে একমত হবেন যে বাংলাদেশের কতগুলি মেডিকেল কলেজের প্রয়োজন আছে, এবং সেই প্রয়োজনটা হবে অন দ্য বেসিস অফ যে কতজন ডাক্তার আমরা তৈরি করব এবং কত বছরে। তাহলে আমাদের কি করতে হবে, কতদিনে করতে হবে, কিভাবে করতে হবে, এটা হলো একটা কৌশল। তাহলে আমরা কি করব, আমরা কতজন ডাক্তার তৈরি করব। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে আমরা যখন স্বাধীন হই তখন আমাদের মেডিকেল কলেজ 8টা। তা 8টা মেডিকেল কলেজে তখনও কিন্তু সব মেডিকেল কলেজে 100 ছাত্র ভর্তি হয় না। তাহলে আমরা ধরে নেই 800 ছাত্র ভর্তি হতো। তখন আমাদের 7 কোটি থেকে 8 কোটি জনসংখ্যা ছিল। এখন আমাদের জনসংখ্যা বেড়ে প্রায় 20 কোটির কাছাকাছি হয়েছে। তাহলে 7 কোটি আর 20 কোটি, তাহলে 3 গুণ মেডিকেল কলেজ হওয়া দরকার। তাহলে আমি যদি ওইভাবে হিসাব করি তাহলে 24টা মেডিকেল কলেজ হওয়া দরকার, কিন্তু আমাদের মেডিকেল কলেজ অনেক বেড়েছে। আরেকটু যদি আমি অন্যভাবে বলি কথাটা, যে আমাদের সেই সময়ে আমাদের মেডিকেল কলেজে যে বিষয়গুলি ছিল সাবজেক্ট হিসাবে বা ডিসিপ্লিন হিসাবে, তখনকার থেকে এখন কিন্তু অনেক বেড়েছে, অনেক বিষয় বেড়েছে, অনেক বিষয়ভিত্তিক পড়াশোনা হচ্ছে। সুতরাং অনেক শিক্ষক দরকার, এবং সেই সমস্ত সাব ডিসিপ্লিন, সুপার স্পেশালিটি, এগুলিতে অনেক ডাক্তারও দরকার। তো সেইভাবে হয়তো আমাদেরকে কৌশলগত পরিকল্পনা তৈরি করতে হবে, টার্গেট করে যে আমাদের এটা হলো 24 এবং আমাদের 2050-এ এই 250-এ আমরা কতজন কোন ডিসিপ্লিনের ডাক্তার তৈরি করব তার একটা কৌশলগত পরিকল্পনা অবশ্যই সরকারের কাছে হয়তো আছে, বা না হলে আমাদের করতে হবে। জি, এই খুবই যথার্থ বলেছেন। এবং আসলে এই যে দূরদৃষ্টি সম্পন্ন যে চিন্তা ভাবনাটি, সেটা কিন্তু আসলে বর্তমানে এখন থেকেই না থাকলে কিন্তু ভবিষ্যতে আবার একটি
আবার মানে একই সমস্যায় আমরা উপনীত হব। আমি প্রফেসর ডক্টর এবিএম জামাল আপনার কাছে ফিরে আসি। সে বিষয়টি হচ্ছে যে আমরা দেখেছি যে স্যার যে কথাটি বললেন যে মেডিকেল কলেজের সংখ্যা, মানে সংখ্যা বাড়লে কোয়ালিটি অনেক সময় কম্প্রোমাইজড হয়ে যায়, কারণ যথাযথ সেই পরিমাণ শিক্ষক, বিশেষ করে আমরা বলছি বেসিক সায়েন্সের যে শিক্ষক যে প্রয়োজন, একটি সময় আপনারা হয়তো উপলব্ধি করেছেন যদি আপনি এখানে ছিলেন, বিভিন্ন জায়গায় চাহিদাপত্রটি আসতো প্রায়শই যে এখানে বেসিক সায়েন্সের টিচার পাওয়া যাচ্ছে না, এখানে পাওয়া যাচ্ছে না, হয়তো একজনকে দিয়ে পুরো ডিপার্টমেন্টে চালাতে হচ্ছে। এটি সরকারি মেডিকেল কলেজেরই একটি হয়তো কোথাও কোথাও চিত্র। তো এই জায়গাটি থেকে, এবং বেসরকারি মেডিকেল কলেজে আরেকটি জায়গা রয়েছে, সেখানে রয়েছে যে তাদের প্র্যাকটিক্যাল বা রোগীর যে সংখ্যাটি থাকা উচিত রেশিও হিসেবে, সেটি তারা অনেক সময় করতে পারেন না। তো এই জায়গাটিতে আসলে একেবারেই প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে কি কি ধরনের চ্যালেঞ্জ আপনি আসলে অনুভব করেছেন? হ্যাঁ, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে এখানে। বেসিক সাবজেক্টে যে প্রবলেমটা বললেন, স্যাররা যখন পড়াশোনা করেছেন তখনও কিন্তু বেসিক সাবজেক্টের টিচারের কিছু সংকট ছিল, কিন্তু তখন যেটা ছিল, যেহেতু সংখ্যা স্যার বললেন মাত্র 5টা মেডিকেল কলেজ, কাজে আমার অ্যানাটমির 5জন প্রফেসর হলেই কিন্তু হয়ে যেত। কিন্তু আমি তো এই 5জন প্রফেসর দিয়ে 25টা মেডিকেল 30টা মেডিকেল কলেজ চালাতে পারবো না, কাজে আমাদেরকে ওটা বাড়াতে হবে। বেসিক সাবজেক্টের একটা প্রবলেম হচ্ছে যে বেসিক সাবজেক্টে আসলে ইনসেনটিভ যেটা, জি, প্রমোশনের সুযোগ এবং বিভিন্ন জায়গায় তাদের যে অন্য মানে সংশ্লিষ্ট সুযোগ সুবিধা, এটা সবসময় একটু সীমিত ছিল। তো সীমিত থাকার জন্য যেটা হয়েছে যে আমাদের অনেক চিকিৎসক কিন্তু তারা ক্লিনিক্যাল সাবজেক্টের টিচার হওয়ার জন্য যতটা উৎসাহী, বেসিক সাবজেক্টের জন্য অতটা ছিলেন না। এটা একটা কারণ। আর দ্বিতীয় যেই কারণ, সেটা হচ্ছে যে বেসিক সাবজেক্টের টিচারদের যে প্রয়োজনীয়তা আমরা মনে করি, ফিল করি, সেইটা আবার সব পক্ষ থেকে মনে করতে হবে। যেমন এখন ধরেন যতগুলো সরকারি মেডিকেল কলেজ, তার দ্বিগুণ কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ। এখন সেগুলোর যারা মালিক, সেগুলো যারা পরিচালনা করেন, গভর্নিং বডি, তারা কিন্তু সরকারি দৃষ্টিভঙ্গিতে হয়তো দেখবেন না, তারা দেখবেন হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গিতে। তো তারাও চিন্তা করেন যে বেসিক সাবজেক্টের টিচার যদি 5 জন লাগে, সেখানে 3 জন দিয়ে 2 জন দিয়ে কাজ চালানো যায় কিনা। তো আলটিমেটলি এর মানে সমস্যাটা যায় কার উপরে? ছাত্রছাত্রীদের উপরে। তারা অতটা ভালো শিক্ষাদান থেকে বঞ্চিত হয়, এটা একটা মূল কারণ। আর যেটা স্যার যেটা বললেন, আরেকটা কারণ এটা হতে পারে যে আপনার আগে কিন্তু ধরেন আমাদের দেশে আমরা কিন্তু মেডিকেল কলেজে যে পড়াশোনার আমাদের যে পদ্ধতিটা, ওভারঅল কারিকুলাম পদ্ধতিটা, এটাকে আমরা একটা মডেল বলি, ফ্লেক্সনার মডেল। আমরা ফ্লেক্সনার মডেল কিন্তু এখন সারা পৃথিবীতে প্রায় কোথাও নেই। কিন্তু আমরা এই মডেল থেকে যে মডার্ন যে আউটকাম বেসড, প্রবলেম বেসড, আমরা নানান রকম লার্নিংয়ের যে মডেলগুলো এখন সারা পৃথিবীতে আসছে, ওই পদ্ধতিতে চলে গেলে কিন্তু তখন এই টিচারদের মধ্যে বেসিক সাবজেক্ট, ক্লিনিক্যাল সাবজেক্ট, প্যারাক্লিনিক্যাল এই ব্যাপারগুলোই থাকতো না। কাজেই যেহেতু আমরা ওই যে বিষয় ভিত্তিক ফ্লেক্সনার মডেলে রয়ে গেছি, কাজে শিক্ষককে কিন্তু আমরা ওই শ্রেণী বিভাজন করছি যে বেসিকের টিচার, প্যারামেডিক্সের টিচার, অথবা আপনার ক্লিনিক্যাল টিচার। কাজেই কিন্তু এখন কিন্তু ওই মডেল আর কোথাও নাই। যার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি আধুনিক শিক্ষা পদ্ধতিটা গ্রহণ করতাম, তাহলে কিন্তু বেসিক এবং ক্লিনিক্যাল সাবজেক্টের যে সংখ্যক আছেন, তাদেরকে নিয়েই কিন্তু আমরা একটা চমৎকার শিক্ষা পদ্ধতি চালাতে পারতাম। এটি খুব দারুণ একটা চমৎকার কথা বলেছেন যে এই যে আধুনিকায়নটি প্রয়োজন, বিশেষ করে সমগ্র বিশ্বের চিকিৎসায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, এবং আমরা কিন্তু এই গ্লোবের বাইরে কেউ নই। আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে এই যে প্রবণতাটি রয়েছে বাইরে যাওয়ার, বিদেশ রুগীরা কিছু হলে অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরে চলে যাচ্ছে। আমরা বলছি যে না, দেশের চিকিৎসা করা উচিত, কিন্তু আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাটিকে আধুনিক কতখানি করতে পারছি, এই প্রশ্নগুলো কিন্তু আসলে একসাথে রয়েছে। এবং মানে এই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? যে অবশ্যই পরিকল্পনা তো রয়েছে। যেমন ধরেন এই কারিকুলামের মধ্যেই আমি যেটা বললাম, আমাদের যতই বিষয়ভিত্তিক কারিকুলাম থাকুক, এর মধ্যেই কিন্তু আমরা রিসেন্ট কারিকুলাম অর্থাৎ সর্বশেষ আন্ডারগ্র্যাজুয়েট কারিকুলামগুলো যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রয়োজনের স্বার্থেই কিন্তু আমরা এখন যেমন কমিউনিকেশন স্কিল, ইথিক্স, প্রফেশনালিজম, এই ব্যাপারগুলো, ইভেন ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এই জিনিসগুলোকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। অনেকভাবে এই কারিকুলামের মধ্যে এটাকে সন্নিবেশ করা হয়েছে, এবং এগুলো কিন্তু এখনকার শিক্ষকরাও কিন্তু মানে স্টুডেন্টকে দিচ্ছেন। তো দেখা যায় যে কারিকুলামের পরিবর্তনের সুফল পেতেও কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সময় লাগবে। ধরেন আজকে যে কারিকুলাম আমরা একটা সন্নিবেশ করলাম, এইটার যে প্রোডাক্ট ডাক্তাররা যারা রোগীদের কাছে, জনগণের কাছে যাবেন, এরা কিন্তু যাবেন হয়তো 10 বছর পরে। কাজে তখন হয়তো আমরা এটা পাবো। আমরা এখন যেমন আপনি যেটা বললেন যে আমাদের অনেক রোগীরা বাইরে যায়, তারা বলে যে ওখানে যে তারা সন্তুষ্ট হয়ে আসে, আমাদের এখানে সন্তুষ্ট হয় না।
প্রবলেমগুলো তো এই জায়গাগুলো, আমরা কিন্তু প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছি, জানি কোথায় প্রবলেম, কিন্তু প্রবলেমগুলো ওভারকাম করার জন্য যা যা করণীয় সেগুলোও আমরা মানে এখন উদ্যোগ নিচ্ছি, কিন্তু রেজাল্টের জন্য তো আমাদের এই ব্যাপারে অবশ্যই এটা যদি আপনি বলেন যে আমরা একটু দেরিতে নিয়েছি কিনা, হ্যাঁ আমরা একটু দেরিতে নিয়েছি, আমরা অনুধাবনটা যত দ্রুত করা দরকার সেটা করতে পারিনি, যার জন্য এখনও আমাদের দেশের চিকিৎসকরা কিন্তু যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও তারা কিন্তু সন্তুষ্টির ব্যাপারটাতে অনেক পিছিয়ে থাকে, কাঙ্ক্ষিত জায়গাটিতে যেতে পারে। আপনি সাবেক সিনিয়র উপদেষ্টা ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনে ছিলেন, এবং WFME এই যে সংস্থাটি রয়েছে আসলে মূলত তারা কি কাজটি করে থাকে, এবং একই সঙ্গে সম্পূরক প্রশ্ন হিসেবে রয়েছে বাংলাদেশের যে MBBS ডিগ্রিটি রয়েছে সেটি নিয়ে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে সেটি কিছুটা বাইরের যে স্বীকৃতি নিয়ে কিছুটা সংশয়ের মুখে রয়েছে, যে এখান থেকে ডিগ্রিটি নিয়ে বাইরে যে কাজ করতে সমস্যা হবে, সেটি আসলে কেন? ধন্যবাদ আপনাকে বিষয়টা তোলার জন্য। আমি আমার সাথে প্রফেসর জামাল আছেন, উনিও আমার সাথে একমত হবেন, কারণ উনিও জানেন, উনিও একজন মেডিকেল এডুকেশনিস্ট। বিষয়টা হলো যে আগে এতদিন পর্যন্ত যেভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেডিকেল এডুকেশনটাকে মোটামুটি একটা সোজা কথায় আমব্রেলার মতো দেখাশোনা করতো সারা বিশ্বে, এবং তাদের এনলিস্টেড মেডিকেল কলেজগুলিকে বলা হতো WHO রিকগনাইজড মেডিকেল কলেজ। তো সেখান থেকে জিনিসটা কিন্তু WHO থেকে বেরিয়ে এসে একটা অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, দ্যাট ইজ আবার সাপোর্টেড বাই WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং সেটা ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন, যেটার নাম আপনি বললেন, এবং এটার একটা বডি আছে, এবং সেখানে আপনি অলরেডি আমার পরিচয় দিতে গিয়ে বলেছেন বেশ কিছু সিনিয়র অ্যাডভাইজারও ছিলেন, আমিও একজন ছিলাম সিনিয়র অ্যাডভাইজার হিসাবে। তাদের কাজটা কি? এতদিন পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমস্ত মেডিকেল কলেজগুলি আছে তাদের পড়াশোনা এবং চিকিৎসা সেবা এই দুটো দেখার দায়িত্ব সেই দেশের মেডিকেল কাউন্সিল করতো, বেশিরভাগ রাষ্ট্রে মেডিকেল কাউন্সিল। এখন কথাটা হচ্ছে যে মেডিকেল কাউন্সিলগুলিকে কে দেখবে? তো এইটার জন্য এবং মেডিকেল কাউন্সিলগুলির জন্য একটা গাইডলাইন তৈরি করা হয়েছে, সেটা তৈরি করে এই ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন বডিটাকে তৈরি করা হয়েছে, এবং তারা এই গাইডলাইনটা তৈরি করে, এবং সেই গাইডলাইনটা অনুযায়ী WFME তাদের রিপ্রেজেন্টেটিভরা মেডিকেল কলেজগুলিকে যখন মেডিকেল কাউন্সিল সেই দেশের ভিজিট করতে যায় তাদের সাথে তারাও যায়, এবং যে তারা অবজার্ভ করে যে সেই দেশের মেডিকেল কাউন্সিল তারা যে রিকগনিশনটা দিচ্ছে একটা মেডিকেল কলেজে সেটার যে প্রসেসটা আছে এবং যে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার সেইগুলি ফুলফিল করতেছে কিনা সেইগুলি তাদের দেশের মেডিকেল কাউন্সিল যে দেখছে, এইটাকে অবজার্ভ করে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন। এখন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন রিকগনিশন দেয় সেই দেশের অ্যাক্রেডিটিং বডি। এখন কথা হলে আমাদের দেশের অ্যাক্রেডিটিং বডি এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হলো বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। বাংলাদেশ এখন একটা নতুন একটা অ্যাক্রেডিটিং বডি তৈরি করেছে, দে আর ইয়ার টু স্টার্ট ফাংশন। তাহলে যতদিন ফাংশন না করছে বা তাদের সক্ষমতা হচ্ছে তদারকি করার জন্য, বাংলাদেশের তো শতাধিক মেডিকেল কলেজ, আমার মনে হয় 130টা মেডিকেল কলেজ, সুতরাং এটা ইটস এ হিউজ জব। তো প্রত্যেকটা মেডিকেল কলেজে আমাদের যে অ্যাক্রিডিটিং বডি তারা যেতে পারবে, কিন্তু ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজে যাবে না, সম্ভব না। যখন আমাদের দেশের অ্যাক্রিডিটিং বডি, সেটা মেডিকেল কাউন্সিলই হোক বা অ্যাক্রিডিটিং বডি হোক, তারা যখন ঢাকা মেডিকেল কলেজ ভিজিটে যাবে এবং চিরং মেডিকেল কলেজ ভিজিটে যাবে, এরকম দুটো মেডিকেল কলেজকে যখন তারা ভিজিটে যাবে, এটা বাংলাদেশের ইখতিয়ার। কোন মেডিকেল কলেজ ভিজিট করার সময়, কোন দুইটি মেডিকেল কলেজ ভিজিট করার সময় ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনকে ইনভাইট করবে যে তোমরা আসো, দেখো যে আমরা যেইভাবে আমাদের মেডিকেল কলেজগুলিকে রিকগনাইজ করতেছি, ওয়েদার এই ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করছে কিনা সেটা দেখার দায়িত্ব। তার মানেটা হলো ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন তারা রিকগনাইজ করবে বাংলাদেশের অ্যাক্রেডিটিং বডিকে, ওয়েদার ইট ইজ মেডিকেল কাউন্সিল অর দ্য অ্যাক্রেডিটিং বডি। এই হলো মূল বিষয়টা। যদি যোগ করি, সুযোগ দেন তাহলে বলি, এই যে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন
এটা কিন্তু 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা কিন্তু অনেকগুলো কাজ করছিল। অবশ্যই। যেমন তাদের 3টা এরিয়াতে তারা দীর্ঘদিন থেকে তারা কাজ করেছেন। একটা হচ্ছে তারা আন্ডার গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড সিপিডি কন্টিনিউ প্রফেশনাল ডেভেলপমেন্ট। 3টার জন্য তারা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবল একটা কমন একটা স্ট্যান্ডার্ড, এবং সেই স্ট্যান্ডার্ড তার ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন, সব জায়গায় আছে। সেই স্ট্যান্ডার্ডে কিন্তু যেমন আমরা যদি এখন আন্ডার গ্রাজুয়েটের কথা বলছি, আন্ডার গ্রাজুয়েট যেটা এমবিবিএস বা বিডিএস, এর জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার জন্য যেমন তাদের মোটা দাগে তাদের 8টা ব্রড অবজেক্টিভস এবং তার ভিতরে 33টা সাব অবজেক্টিভস আছে। আবার প্রত্যেকটা সাব অবজেক্টিভসের আবার মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, আবার তাদের অ্যাডিশনাল বা ফার্দার ইমপ্রুভমেন্টেরও কিছু ক্রাইটেরিয়া আছে। অর্থাৎ কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্টটা এমন যে মিনিমাম রিকোয়ারমেন্ট, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে এতজন স্টুডেন্টের জন্য একটা সাবজেক্টের কতজন টিচার থাকতেই হবে, লাইব্রেরি কতটুকু স্পেস থাকতেই হবে, এগুলো হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট কি, লাইব্রেরিতে আপনি আইটির কি ব্যবস্থা থাকবে, এইগুলো যদি থাকে তাহলে অ্যাডিশনাল। তো মিনিমাম রিকোয়ারমেন্টের উপরেই তারা কিন্তু এই যে মূল্যায়নটা করে থাকে। কাজে এই যে বললাম, এটা করতে করতে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন কিন্তু অনেক আগে থেকেই ওয়ার্ল্ড মেডিকেল ডিরেক্টরি, মেডিকেল কলেজের ডিরেক্টরি সব কিছু করে আসছে। 2012 সালে এসে বিশেষ করে আমেরিকান মেডিকেল ইসিএফএমজি ওদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে তারা নতুন একটা সিদ্ধান্ত নিল যে তারা আসলে নিজেরা সারা পৃথিবীর সব মেডিকেল কলেজকে দেখভাল করার জন্য তারা কিন্তু মানে সক্ষমতা নাই। সেই জন্য তারা বলল যে প্রত্যেকটা দেশ বা কয়েকটা দেশ মিলে, কিন্তু যেমন আমি বলি যে অনেকগুলো কিন্তু যেমন ক্যারিবিয়ান কান্ট্রিরা 5-6টা দেশ মিলে কিন্তু একটা একরকম কাউন্সিল করেছে, আফ্রিকান এরকম আছে, ইউরোপেও এরকম আছে, কিন্তু যে কয়েকটা দেশ মিলেও করতে পারে। তো এই যে করেছে তাদেরকে বলেছে যে তোমরাই দেখো, তোমরাই করো, আমাদের যেই গাইডলাইনগুলো আছে সেগুলো কোন কোন মেডিকেল কলেজ করছে করে আমাদেরকে জানাও। আমরা যদি প্রয়োজন মনে করি তাহলে আমরা এইগুলোকে আবার রিস্ক্রুটিনি করে দেখব যে তোমাদের গাইডলাইন যেটা তোমরা বলেছো যে এটা স্যাটিসফ্যাক্টরি, সেটা আসলে কতটা স্যাটিসফ্যাক্টরি। ব্যাপারটা কিন্তু এরকম। কাজেই এইটা একটা প্রক্রিয়া যখন শুরু হয়েছে, আমরা কিন্তু এই প্রক্রিয়ার বাইরে যেতে পারবো না। বাইরে যেতে পারবো না কেন? এই পৃথিবীতে কিন্তু এখন 150টা দেশের মিনিমাম একটা করে মেডিকেল কলেজ আছে। তো 150টা দেশের একটা করে মেডিকেল কলেজ আছে। এখন আমাদের দেশে কিন্তু পৃথিবীর অনেক দেশ থেকে স্টুডেন্টরা পড়তে আসে। আমাদের দেশের স্টুডেন্টরা শুধু আমাদের দেশেই পড়ে না, তারা কিন্তু পৃথিবীর অনেক দেশে পড়তে যায়। তো এই যে মানে এটা একটা, আমরা বলি এটা একটা গ্লোবাল সায়েন্স, মেডিকেল সায়েন্স। এটা এমন কিছু না, যেমন আপনি যে কার্ডিওলজিস্ট হিসাবে আপনি জানেন যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ট্রিটমেন্ট সারা পৃথিবীর এই 200 দেশেই কিন্তু একটা প্রোটোকলেই ফলো করছে। কাজেই আমি এখানে আলাদা পড়াতে পারবো না, আমি এখানে আলাদা ডাক্তার তৈরি করতে পারবো না। তো এই যে জিনিসটা, এটাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে আনার জন্যই দায়িত্বপ্রাপ্ত অর্গানাইজেশন হচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন। একদম চমৎকার করে, মানে খুব সুন্দর করে বললেন আপনি স্যার। যদি যুক্ত করতে চান লাস্ট, আমি ওই সিপিটি কথাটাকে একটু মানুষের বোঝার জন্য বলছি। এটা হলো কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। একদম ঠিক আছে। এখন একজন ডাক্তার, তাকে মানে যতদিন তিনি ডাক্তারি করবেন ততদিন পর্যন্ত আপডেটেড থাকতে হবে উইথ দ্য নলেজ অ্যান্ড স্কিল। এইটাকে আমরা কন্টিনিউইং এডুকেশন বলি বা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বলি। এবং এইটার কিন্তু রিকগনাইজড হতে হবে। এবং এটা রিকগনাইজড বলতে এটা ক্রেডিট অ্যাকুমুলেশন এবং ক্রেডিট ট্রান্সফার একটা জিনিস আছে। যেমন আমি প্রফেসর হতে চাই, তখন আমার দেখা হবে যে আমার কতগুলি সিপিডি বা করা আছে এবং কত ক্রেডিট আমার জমা আছে, এবং এইটার উপরে ভিত্তি করে কিন্তু মার্কিং হবে প্রমোশনের জন্য। রিসার্টিফিকেশন, রিভ্যালিডেশন অফ সার্টিফিকেশন, এগুলো হয় কিন্তু ওই যে স্যার যেটা বললেন, ওই ক্রেডিট তার এতগুলো অর্জন করতে হবে, তাকে ওই পরীক্ষায় আবার বসতে হবে। এখন সেই যদি একবার এমবিবিএস পাস করে মনে করে যে আমি আমার সারা জীবনে সব হয়ে গেছে, আধুনিক ডিজিজ সম্বন্ধে তার তো জ্ঞান, সেটি খুব নিজেকে আপডেটেড থাকা। খুব চমৎকার করে বললেন, এবং আমার মনে হয় যে এটি ভীষণভাবে আসলে প্রয়োজনীয় বটে, নিজেকে মানে সমগ্র বিশ্বের সঙ্গে নিজেকে আপডেট রাখার জন্য। আমরা বেসিক সায়েন্সের কিছু কথা নিয়ে কথা বলছিলাম যে আমরা আসলে শুধুমাত্র পড়ানোটা বিষয় নয়, এই বিষয়ে বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে, রিসার্চের প্রয়োজন রয়েছে। বিশেষ করে যারা হয়তো বেসিক সায়েন্সের অন্যান্য জায়গাগুলোতেও যারা ভালো করছেন, তাদেরকেও আসলে এটার সাথে যুক্ত করা যায় কিনা, এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন যে এই জায়গাটিকে, বেসিক সায়েন্সের জায়গাটাকে উৎসাহিত করা যায় কিভাবে সবাইকে? তার আগে আমি একটি কথা মনে করিয়ে দিতে চাই শ্রোতাদেরকেও, আপনাকেও। সেটা হলো
যে আমাদের যে মেডিকেল এডুকেশনটা এইটা এভিডেন্স বেসড, একদম এবং এভিডেন্স বেসডের পরে এখন যে কথাটা হচ্ছে সেটা হলো বেস্ট এভিডেন্স বেসড। মানে তার মানে হলো এইটা গবেষণা করে বের করতে হবে যে আমরা এই মেডিসিন বলতে সব সাবজেক্টগুলি মিলে আমরা যে ডাক্তারদেরকে তৈরি করতেছি আর কি, সেই ডাক্তাররা যাতে এভিডেন্স বেসড যে আমরা একটা কারিকুলাম এবং এভিডেন্স বেসড যে প্রশিক্ষণ, এভিডেন্স বেসড পরীক্ষা, প্রতিটি জায়গায় বেস্ট এভিডেন্স বেসড হতে হবে, এটা একটা চিন্তা। সেই চিন্তা থেকে আজকে নানা নতুন নতুন কিন্তু আইডিয়াস আসতেছে। যেমন এখনকার সময়ে একটা আইডিয়াস, এর আগে প্রফেসর জামাল বলেছেন যে বিভিন্ন ধরনের কারিকুলাম তৈরি কারিকুলাম হতো। রয়েছে। এবং এই যে কারিকুলামের যে চেঞ্জের প্রসেসগুলি, এগুলি কিন্তু এভিডেন্স বেসড। প্রথম দেখা হয়েছে এটা ঠিক মতো হচ্ছে না, তারপরে এরকম হলে কেমন হয়, প্রবলেম বেসড হলে কেমন হয়, এইভাবে আস্তে আস্তে কিন্তু আসছে। এখন একটা কথা যেটা আসছে সেটা হলো একটা মেডিকেল কলেজ করলো এক জায়গায়, সরকারি করলো বা প্রাইভেটলি করলো, তার কোনো সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, মানে সমাজের জন্য তারা কিছু করছে কিনা একটা মেডিকেল কলেজ, সেই সমাজের জন্য যেই সমাজে এই মেডিকেল কলেজটা আছে। এবং এটার পরে কিন্তু সমাজভিত্তিক মেডিকেল কলেজের কথাও এসছে। তো আমি ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু একটা কথা গুরুত্ব দিতে চাচ্ছি এখানে, যে আমাদের ডাক্তারদের মেডিকেল কলেজের যেমন একটা সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার, ঠিক সেই রকম আমাদের ডাক্তারদেরও সমাজের কাছে একটা দায়বদ্ধতা থাকা দরকার। কারণ এই সমাজ বা আমাদের সরকার আমাদেরকে কিন্তু সহায়তা দিয়েছেন, আমরা যে ডাক্তার হয়ে বেরোচ্ছি, বিশেষ করে সরকারি মেডিকেল কলেজগুলিতে, ইভেন প্রাইভেট মেডিকেল কলেজগুলিও নানা রকম সরকারি সহায়তা পেয়ে থাকে। সুতরাং এই যে দুই ধরনের মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আমরা আগে যেটা শুনলাম যে সবগুলি মেডিকেল কলেজের প্যারামিটার যেটা, যে সবগুলি মেডিকেল কলেজ থেকে যে প্রোডাক্ট বেরোবে, ডাক্তার যারা বেরোবে, তাদের কোয়ালিটি বা তাদের মান এমন পর্যায়ের হতে হবে যাতে তারা সত্যিকারের যে সোশ্যাল নিড আমাদেরটা আছে, সমাজের জন্য যে আমাদের যে ডাক্তারের প্রয়োজন আছে, সেই প্রয়োজনটাকে তারা যাতে মিট করতে পারে। এবং সেই জায়গায় আমরা যদি চিন্তা করতে থাকি এখন থেকে, তাহলে আমাদের মেডিকেল কলেজগুলির দায়বদ্ধতা বাড়াতে হবে। এবং এই দায়বদ্ধতা সরকারের কাছে যেমন থাকবে, জনগণের কাছেও থাকবে। এবং একই সঙ্গে এই যে গবেষণার বিষয়টি যদি বলছি, এখন ওই যে আমি আগেই বললাম যে এভিডেন্স বেসড মানেটাই হলো গবেষণা, একদম, বা বেস্ট এভিডেন্স বেসড মানে ভালো আরও উন্নততর গবেষণা বা আরও গবেষণার মাধ্যমে যে তথ্য। এখন এই চিকিৎসা শিক্ষা, মেডিকেল এডুকেশন বা নার্সিং এডুকেশন বা প্যারামেডিক এডুকেশন, মানে যেটা চিকিৎসার সাথে জড়িত, এইগুলির উপরে প্রচুর গবেষণা হওয়া দরকার। আমার সাথে প্রফেসর জামাল অ্যাগ্রি করবেন যে এইগুলি আমাদের গবেষণা করে বের করতে হবে আমাদের দেশের পার্সপেক্টিভে, আমাদের কী ধরনের ডাক্তার, নার্স, প্যারামেডিক্স তৈরি করতে হবে, এবং তাদের জন্য কী ধরনের কারিকুলামটা আমাদের দরকার, এবং কী ধরনের প্রশিক্ষণ আমরা ইনস্টিটিউটগুলিতে দেব। আমরা যতদিন পর্যন্ত এই এভিডেন্স বেসড একটা কারিকুলাম এবং সেইটাকে আবার আমরা যখন নাকি এইটাকে বাস্তবায়িত করতে যাব, সেইখানে ইন দ্যাট প্রসেস আমরা যদি গবেষণা না করি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে থাকবো, যেটা বিভিন্ন দেশ কিন্তু করে থাকে। তা আমাদের একটু গবেষণার দিকে নজর দিতে হবে, যাতে আমরা আমাদের যে ডক্টররা বেরোয় আসবেন তারা প্রুভ করতে পারেন যে তারা এমন একটা কারিকুলামের মাধ্যমে বেরোয় এসছেন দ্যাট ওয়াজ বেস্ট এভিডেন্স বেসড কারিকুলাম। যথার্থ বলেছেন। আমি আসলে মানে এই তথ্যটি আসলে দিতে চাচ্ছিলাম যারা ভবিষ্যতে ডাক্তার হবেন এবং যারা হচ্ছেন এবং চিকিৎসা শিক্ষায় যারা আসলে নিয়োজিত রয়েছেন। আমি প্রফেসর জামাল আপনার কাছে একটু ফিরে আসি। যেটি আশঙ্কাজনক হারে একটি তথ্য আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে যে একসময় আপনি বলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশে, মানে এটি কিন্তু গর্বের একটি বিষয় যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা স্বীকৃতির বিষয়। আমরাও যখন মেডিকেল কলেজে পড়েছি, একটা ফরেনার্স ব্লক ছিল যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, এবং আমাদের গর্বে বুক ভরে উঠতো যে না, তারা আমাদের এখানে পড়তে আসছে, এটি ওয়েলকামিং একটা বিষয় ছিল। কিন্তু সম্প্রতি দেখা গেছে সেই বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা আশঙ্কাজনক হারে প্রায় কমে গেছে। এর কারণটি, পেছনের কারণটি কি বলে মনে করছেন? আচ্ছা, ধন্যবাদ। এর আগে আমি একটু স্যারের সাথে একটা জিনিস যোগ করতে চাই যে গত দশকে মেডিকেল এডুকেশন কেমন হওয়া উচিত এটার উপরে একটা কমিশন কাজ করেছে, ল্যান্সেট কমিশন।
এবং তারা একটা রিপোর্ট করেছে। এই রিপোর্টটা কিন্তু সারা পৃথিবীতে এখন সার্কুলেট হচ্ছে। WHO, ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল সবাই কিন্তু ওটাকে ওদের যে প্রস্তাবনাগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। ওখানে একটা কথা ছিল, খুব সুন্দর কথা, সেটা হচ্ছে যে আগে আমাদের ছিল প্রথম দিকে আমরা যেমন পড়াশোনা করেছি, এটা হচ্ছে ইনফরমেটিভ, মানে হচ্ছে যদি শুধু ইনফরমেশন দেয়া। এরপরে আমাদের আসলো কিছুটা ফর্মেটিভ মানে কি, তৈরি করা, যেমন অ্যাপ্রন পড়তে হবে, স্টেথোস্কোপ লাগাতে হবে, এখানে এটা পালপেট করতে হবে, অর্থাৎ প্র্যাকটিস ওরিয়েন্টেড। এখন যেটা স্যার যেটা বললেন, ওই ল্যান্সেট কমিশনে ক্লিয়ারলি বলেছে যে না, ইট মাস্ট বি ট্রান্সফরমেটিভ। আমি কতটা জানি, আমি কতটা করতে পারি, কত এক্সপার্ট, তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতটা মানুষকে দিতে পারি। অর্থাৎ আমি মহাজ্ঞানী, কিন্তু আমি মানুষের প্রয়োজন, রোগীর প্রয়োজনে চিকিৎসাটা দিতে পারলাম না। তো যেটা সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে যদি বলি, অথবা স্টেক হোল্ডার পয়েন্টস অফ মানে ইন্টারেস্ট থেকে যদি বলি, তাহলে যার যেই প্রয়োজন, যেই রোগীর যেই প্রয়োজন, তাকে সেটা দিতে পারাটাই হচ্ছে একজন চিকিৎসকের যোগ্যতা বা এটাই দক্ষতা। খুবই চমৎকার করে বললেন। এখন আসেন যে কেন আমাদের স্টুডেন্টরা, যেটা আপনি বললেন যে কমে আসছে, এটা একটা কমে আসছে। আমরা আসলে দেখেছি গত বছর পর্যন্ত আমাদের প্রায় 3,000 3,500 আমরা এরকম বিদেশি স্টুডেন্টদের আবেদন পেতাম, এবং সবাইকে আমরা কিন্তু নিতেও পারতাম না। অনেকে কিন্তু আমাদের ফেরত দিতে হতো যে না, আমাদের সিট ক্যাপাসিটির বেশি। আমরা খুব মানে ইয়ের সাথে লক্ষ্য করলাম যে এবছর প্রায় অর্ধেকে নেমে গেছে। তো এটার নানান কারণ আছে। একটা তো অবশ্য আমরা জানি যে এটা ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে অবশ্যই, আর সবচেয়ে বড় যেটা স্যার একটু বলছিলেন যে আমাদের আসলে অ্যাক্রিডিটেশন প্রসেসটা আমাদের এখনও কিন্তু আমাদের বাইরের থেকে যারা পড়তে আসবেন তারা কিন্তু ক্লিয়ার না যে আমাদের অবস্থানটা। যে সমস্ত দেশগুলো ক্লিয়ার করতে পেরেছে, অর্থাৎ যারা অলরেডি ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন লিস্টে অন্তর্ভুক্ত হতে পেরেছেন, ন্যাচারালি স্টুডেন্টরা, তাদের গার্জিয়ানরা বা সেই দেশের মানুষরা সেখানে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু তাদেরকে আবার ফিরে যেতে হবে। তো এখন এই প্রশ্নটা কিন্তু এই যে ফরেন স্টুডেন্ট কম আসার জন্য একটা অন্যতম দায়ী বলে আমরা মনে করছি। এর সাথে হয়তো কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস কিছু আছে, যেমন গ্লোবাল, সেটাও হয়তো যুক্ত হতে পারে, বাট ওইটা একটা মূল কারণ বলে আমরা মনে করি। একদম চমৎকার করে বললেন। আমি একটা পয়েন্ট যুক্ত করি আমাদের সাথে, সেটা হলো যে আজকাল কিন্তু বিভিন্ন দেশ বাইরে থেকে যারা লেখাপড়া করে আসে তাদের মেডিকেল কাউন্সিলে একটা পরীক্ষা নেয় তারা। যেমন আমি নেপালের এক্সাম্পল দিই, যেখান থেকে প্রচুর স্টুডেন্ট আসতো আমাদের, এবং সেই স্টুডেন্টরা আবার ওখানে গিয়ে তাদের মেডিকেল কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশনের জন্য একটা পরীক্ষা দিতে হয়, এবং সেটা মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে সেই পরীক্ষাটা নেওয়া হতো। এবং সেখানে দেখা গেল যে চায়না থেকে আসতেছে, পাকিস্তান থেকে আসতেছে, ইন্ডিয়া থেকে আসতেছে, বাংলাদেশ থেকে, সব দেশ থেকেই আসতেছে। এবং এই যে ওখানে যাওয়ার পরে ওই পরীক্ষাতে তারা কিন্তু দেখে প্রত্যেক দেশই যে কোন দেশের ছেলেরা তাদের রেজিস্ট্রেশনের এই যে রেজিস্ট্রেশনের জন্য ভালো কোয়ালিফাই করতেছে, এবং সেটার উপরে নির্ভর করে তারা কিন্তু এখন চুজও করতেছে যে কোন দেশে যাবে। তা আমাদের বোধহয় একটু চিন্তা করতে হবে যে আমাদের এখানে যারা পড়তে আসতেছে তারা যাতে প্রকৃত প্রশিক্ষণ পেয়ে তারা যাতে যেতে পারে, সর্বোচ্চ শিক্ষাটি পেয়ে, এটা দেশের জন্য একটা ক্রেডিট। আমি সেই কথাটি বলছিলাম। আমি প্রফেসর যেমন আপনার কাছে ফিরে আসি যে আপনি অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন, একদম সংশ্লিষ্টভাবে। আসলে এই চিকিৎসা শিক্ষার মানোন্নয়নের জন্য আসলে কি কি পদক্ষেপ আসলে নেওয়া হয়েছে, এটা আসলে আমরা জানতে চাই। ধন্যবাদ। আমরা তো আসলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরটা খুব নতুন, খুব বেশি না, মাত্র 5-6 বছর হয়েছে। আমি যখন অতিরিক্ত মহাপরিচালক চিকিৎসা শিক্ষার দায়িত্বে ছিলাম, এই সময় আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পেরেছি বলে আমরা মনে করি। সেটা হচ্ছে যে অটোমেশন ভর্তিতে। গভর্নমেন্টে যেমন মেধার ভিত্তিতে একদম সিরিয়াল অনুযায়ী স্টুডেন্ট ডিস্ট্রিবিউশন করা হতো, আমরা এই প্রথমবারের মতো সেটা করতে পেরে সক্ষম হয়েছি যে বেসরকারি মেডিকেল কলেজগুলো আমরা মেধার ভিত্তিতে আমরা ছাত্রছাত্রীদের দেওয়ার একটা ব্যবস্থা করতে পেরেছি। এটা একটা খুবই চ্যালেঞ্জিং ছিল, আমরা সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করেই আমরা দিতে পেরেছি। দ্বিতীয় যে কাজটা আমরা মানে গত কিছুদিন যাবৎ আমরা নিকটবর্তীতে যদি বলি করতে পেরেছি, সেটা হচ্ছে যেটা আপনার অ্যাক্রেডিটেশন কাউন্সিলটা বললেন। এখন তো কাউন্সিলের এটা আলোর মুখ দেখলো, কিন্তু এর পেছনের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু ব্যাপক কাজ ছিল। বিশেষ করে সংসদে এটাকে বিল আকারে আনা, পাশ করানো, এটাকে প্রতিনিয়ত কারেকশন করা, সংসদীয় কমিটির বিভিন্ন মেম্বারদেরকে কনভিন্স করা যে কেন এটা করতে যাচ্ছি, এই কাজটাও কিন্তু আমরা এই গত বছরই আমরা
সমাপ্ত করেছি। এটা একটা আমি মনে করি যে এটা এখন হয়তো বুঝতে পারছি না, কিন্তু ভবিষ্যতে আমরা কোনো এক সময় বুঝবো যে এটা কত বড় কাজ ছিল। No, it's really an achievement. Achievement, of জি, course, জি। an achievement. আর যেটা কয়েকটা করেছি আমরা, যেমন আমাদের মেডিকেল ডেন্টাল কলেজগুলো দেখা যেত যে কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজ, কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারা হয়তো যে যার মতো করে শিক্ষা কার্যক্রম, যে যার মতো করে মিটিং, মিছিল, কমিটি এগুলো করছে। এটা কোনো লিখিত সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। এই প্রথমবারের মতো আমরা এটা করতে সক্ষম হয়েছি। সেটা হচ্ছে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ পরিচালনা বিধিমালা। যদিও সেটা আসেনি এখনো, কিন্তু এটা যদিও মানে পাবলিশ হয়ে আসে, তাহলে এটা কিন্তু একটা হবে যে ইউনিফাইড একটা সিস্টেমে সবগুলো মেডিকেল কলেজ চলবে। এটা একটা খুব আমি মনে করি যে একটা খুব বড় ধরনের একটা কাজ হবে। আর একটা যে কাজ করা গেছে যে আমরা কিন্তু গত বছরে অনেকগুলো শিক্ষক প্রশিক্ষণের জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছি। ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট একটা জিনিস কি, একটা ভালো মানের চিকিৎসক পেতে গেলে আমরা মনে করি, যেমন আপনি একটা ভালো যদি একটা রান্না করতে চান, তাহলে তো প্রথম তার ইনগ্রেডিয়েন্ট, মূল 3-4টা ইনগ্রেডিয়েন্ট কিন্তু ভালো হতে হবে। তা আমি মেডিকেল কলেজে যদি ভালো শিক্ষার্থী না দিতে পারি, সেই শিক্ষার্থীদের যারা পরিচালনা করবেন সেই শিক্ষক সমাজ যদি ট্রেন্ড আপ না হয়, আর একটা শিক্ষা কার্যক্রম যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, কারিকুলাম, এই তিনটা আরও অনেক কিছু যুক্ত, কিন্তু এই তিনটে কিন্তু মূল ইনগ্রেডিয়েন্ট আমরা বলি। তো ফ্যাকাল্টি ডেভেলপমেন্টে আগে খুব একটা জোর দেওয়া হয় নাই। আমরা ইদানিং আমরা খুব ফ্যাকাল্টি ডেভেলপমেন্টে জোর দিয়েছি, অনেক ওয়ার্কশপ করেছি। যুক্ত করতে চাই ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট এবং এই মানে আমি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যারা আসলে প্রবাসী যারা ডাক্তার রয়েছেন তারাও কিন্তু আসলে উদ্যোগী হয়েছেন, তারাও সহযোগী, মানে এই দেশাত্মবোধ হোক যেটি কারণেই হোক, তারা কিন্তু যথেষ্ট আসলে আমার মনে হয় যে এখন মানে ফ্যাকাল্টিদের যে ট্রেন্ড আপ করার প্রয়োজন, ফ্যাকাল্টিকে যে গড়ে তুলতে হয়, এবং এটা যে একটা মেডিকেল এডুকেশনের অন্যতম একটা অনুষঙ্গ, এই জিনিসটাকে আমরা কিন্তু প্রথমে বোঝাতে সক্ষম হয়েছি, এবং তারপরে আমরা কিছু প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। একেবারে চমৎকার করে বললেন। আমি একেবারে শেষ পর্যায়ে আমি প্রফেসর ডক্টর মুজিবুল হক আপনার কাছে যুক্ত হতে চাই, যে সেটি হচ্ছে যে আসলে আমরা প্রফেসর জামাল যে উদ্যোগগুলোর কথা বললেন, এর বাইরে আসলে আরও কোনো উদ্যোগের আসলে প্রয়োজনীয়তা রয়েছে কিনা। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে যারা যেখান থেকে শুরু চিকিৎসার দিকে যেখান থেকে নির্বাচন করা হচ্ছে, যেটি অটোমেশনের কথা স্যার বললেন, এবং একই সঙ্গে এটিও কিন্তু সত্যি যে কিছু মেডিকেল প্রশ্ন নিয়েও কিন্তু দ্বিধান্বিত ছিল, কিছু প্রশ্ন ফাঁসের ঘটনায় আপনার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন যে যে জায়গাগুলোতে রয়েছে, সেটিও নিশ্চয়ই ভালো একটি উদ্যোগ, যাতে ভবিষ্যতে এই জায়গাটি একেবারেই সুরক্ষিত থাকে। অবশ্যই আমি যুক্ত করতে চাই যে আরও কিছু কোনো উদ্যোগ আপনি যোগ করতে চান কিনা এর সাথে। ধন্যবাদ আপনাকে। আসলে একটা জিনিসকে আমি যেটা মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই ডাক্তারদের লার্নিং কিন্তু লাইফ লং লার্নিং, সারা জীবন তাদেরকে পড়াশোনা করতে হবে। এখন কথা হচ্ছে যারা চাকরিতে আছেন তাদের বেলায় কি হবে, তাদের অলরেডি প্রফেসর জামাল বলেছেন যে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, তার মানে তাদেরকে সবসময় পড়াশোনার মধ্যে রাখতে হবে। এবং এইটা যে আমি নিজে পড়বো সেটা না শুধু, এবং এটার একটা সিস্টেম থাকা উচিত। এবং বাংলাদেশ শুড হ্যাভ এ সিস্টেম অফ কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট বা সিপিটি, তো এই বা কন্টিনিউইং এডুকেশন হোয়াট এভার ইট ইজ। এইটা কিন্তু খালি ডাক্তার না, নার্স, প্যারামেডিক্স সবার থাকা উচিত। আর কিছু কিছু জিনিস পড়াতে হলে একটা মাল্টি প্রফেশনাল অ্যাপ্রোচ লাগবে, কারণ একটা রুগীকে যখন চিকিৎসা করতে যায় তখন কিন্তু দেখবেন যে ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্স এই তিনটা প্রফেশনের লোকরা একসাথে কাজ সমন্বয়। সুতরাং কিছু কিছু প্রশিক্ষণ যেটা সিপিডি আমি বলছি, সেটা মাল্টি প্রফেশনাল অ্যাপ্রোচটা দিতে হবে, মানে তিনটা গ্রুপ থাকবে এবং সেইখানে কিন্তু প্রবলেমটা বা ইস্যুটা নিয়ে আমরা আলাপ করব এবং অ্যাপ্রোচটা কী হবে সেইটা আমরা বলে দেব। এটাতে হবে কি, আজকে ডাক্তার, নার্স এবং প্যারামেডিক্স তারা যে একসাথে কাজ করছেন, তারা রুগীর প্রতি যে অ্যাপ্রোচটা দেবেন সেইটা কিন্তু অনেক সলিডিফাই হবে এবং রুগীরা খুশিও হবেন। আর তারপরেও যে জায়গাটায় একটু আগে যে আমরা বলছিলাম যে রুগীদের প্রতি আমাদের আচরণ কিন্তু, এবং রুগীর সাথে যারা আসেন তাদের প্রতি যে আমাদের আচরণ, এই জায়গাটায় আমরা এথিক্সটা যেমন ডাক্তারদেরকে পড়াচ্ছি, এই এথিক্সটার উপরে গুরুত্ব শুধু ডাক্তারদের উপরে দিলে হবে না, নার্স এবং প্যারামেডিক্সদের উপরেও দিতে হবে, কারণ এথিক্যাল রেসপন্সিবিলিটি তাদেরও আছে। তারপরে দেখেন আরেকটা জিনিস যে বাংলাদেশের সমস্যা যেটা আমরা ফিডব্যাক পাই, সেটা হলো কমিউনিকেশন স্কিল। একজন ডাক্তার এবং রুগীর যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনে যে স্কিলটা ডাক্তারদের দরকার, আমরা কিন্তু এইটা খুব একটা দিতে পারি না মেডিকেল কলেজে। একদম। থার্ড যেটা আমি বলবো সেটা হলো বিহেভিয়ারাল সায়েন্স।
এই যে আচরণগত যে সমস্যাটা ডাক্তারদের, এই বিহেভিয়ারাল সায়েন্সটা আমরা খুব একটা মেডিকেল ইনস্টিটিউটে পড়াই না। সুতরাং এই জায়গাগুলি আমার মনে হয় আগামী দিনগুলিতে সিরিয়াসলি চিন্তা করতে হবে যে আজকে আমরা বলি যে রুগীরা বাংলাদেশ থেকে কেন বিদেশে যাচ্ছে, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে রুগী যতটা ভালো হয়ে সন্তুষ্ট না হয়ে আসছেন, তার চেয়ে বেশি সন্তুষ্ট হয়ে আছেন তাদের আচরণে। তারা বলেন খুব মিষ্টি করে কথা বলেন, Systematic ভালোভাবে, একটা এটা তাদের ব্যাপার একটা ব্যবসায়িক স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু আমার কথা হলো যে আমি আমার যে এথিক্যাল রেসপন্সিবিলিটি রুগীর প্রতি আছে, আমার আচরণটা যাতে এমন হয় যাতে আমি ভাবি যে যে রুগী আসছে সে আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাবা, সেই ধরনের মানসিকতা থেকে আমরা যাতে রুগীকে চিকিৎসা দিতে পারি, আমার মনে হয় চিকিৎসকদের সেইভাবে চিন্তা করা উচিত। খুবই খুবই চমৎকার করে আসলে আপনি উপসংহার টানলেন এবং এই চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো বা সংযোজন দরকার সে বিষয়টি নিয়ে খুব চমৎকার করে বলেছেন। আমরা আসলে একেবারেই শেষ পর্যায়ে আমি অধ্যাপক ডক্টর জামাল আপনার কাছে দিয়ে একেবারে শেষ করছি, সেটি হচ্ছে যে আপনি বাংলাদেশ সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিনের একজন প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষা একজন ইন্টার্ন যখন বের হচ্ছে তার যে সিপিআর যে ট্রেনিংটি থাকার কথা ছিল, তার যে বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্টের উপর যে সেটি নিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা বের হচ্ছে না। এই জায়গাটিকে কিন্তু এইভাবে কিন্তু আসলে জিনিসটাকে সংযোজন করা বা আপগ্রেড করা প্রয়োজন ছিল। এই বিষয়ে যদি জাস্ট সংক্ষেপে একটু বলতেন। এখন আপনি যদি আজকের পত্রিকাগুলো দেখে থাকেন অথবা গত কয়েকদিনের পত্রিকা দেখবেন যে সড়কের মৃত্যুর মিছিল, মানে হেডলাইনটা এরকম কোনো কোনো পত্রিকা আসছে, তাহলে এখন চিকিৎসক হিসাবে আমাদেরকে কিছুই করার নেই, এটা একটা বড় প্রশ্ন। এবং এখানে দায়বদ্ধতার ব্যাপারটাও আছে। হয়তো আমরা অ্যাক্সিডেন্টটা বন্ধ করতে পারবো না, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পরে রোগীটা যে আসবে তার যে ইমার্জেন্সি চিকিৎসাটা সেটা ইনশিওর করার জন্য তো আমাদের অবশ্যই ভূমিকা রাখতে হবে। এবং অবশ্যই মেডিকেল কলেজ থেকে যদি যারা শিক্ষা গ্রহণ করেন বা ইন্টার্নির সময় যারা প্র্যাকটিস করেন তারা যদি তখন এটা শিক্ষাটা না গ্রহণ করেন তাহলে কিন্তু তারা ওই উপজেলা হেলথ কমপ্লেক্সে, জেলা হাসপাতালে যেটা করতে পারবেন না, এটা তো বুঝতে হবে আমাদের। কিন্তু আমাদেরকে একটা জিনিস অনুধাবন করতে হবে যে সারা পৃথিবীতেই কিন্তু এই যে সড়ক দুর্ঘটনা বা এই যে আমাদের যে ডেডলি ডিজিজগুলো বলি, যেমন আমাদের সাডেন এমআই, স্ট্রোক, একদম অ্যাকিউট ইমার্জেন্সি, এই যে ইমার্জেন্সিগুলো ডিল করা কিন্তু সারা পৃথিবীতেই খুব কষ্টসাধ্য, শ্রমসাধ্য এবং ব্যয়বহুল, এগুলো বুঝতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটা হয়তো যেই দেশে ইন্স্যুরেন্স সিস্টেম আছে সেখানে সেটা কাভার করে, অথবা যেই দেশে সেটা না তাহলে গভর্নমেন্ট দায়িত্বটা নেয় আর কি। এই প্রবলেমগুলো কিন্তু ব্যক্তি পর্যায়ে মেটানো সম্ভব না, কারণ এই দুর্ঘটনাগুলো এমনভাবে ঘটে বা এমনভাবে আসে যখন ব্যক্তি কিন্তু প্রস্তুত না অর্থ ব্যয় করার জন্য। তো সেই ক্ষেত্রে কাউকে না কাউকে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে দায়িত্ব নিয়ে এটা করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু মনে হয় যে ইমার্জেন্সি মেডিসিনের ভূমিকাটা একটা ব্যাপক। এবং আমাদের ভবিষ্যৎ চিকিৎসকদেরকে এই ব্যাপারে যদি আমরা সচেতন না করি, ট্রেন্ড আপ না করি, তাহলে কিন্তু আমরা নিজেরাই কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগব। একদম। এবং আমার মনে হয় যে এই বিষয়ে আসলে একটি বিষয় বা জনসচেতনতা এবং একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা খুব দরকার। প্রফেশনাল যে বিষয়টি বা সাবজেক্ট আসলে এটির বিকল্প নেই। খুবই অসংখ্য ধন্যবাদ প্রফেসর জামাল এবং প্রফেসর ডক্টর মোজাহিল হক। আপনারা দুজনেই বাংলাদেশের চিকিৎসা শিক্ষা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। পরবর্তী নিশ্চয়ই আমরা পোস্ট গ্র্যাজুয়েশন বা আরও উচ্চতর ডিগ্রির যে চিকিৎসা ব্যবস্থা সেটি নিয়ে আলোচনায় ফিরবো কোনো এক সময়। আপনাদেরকে দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে, ইউনাইটেড হসপিটাল এবং আপনাদের প্ল্যানেটারি হেলথ একাডেমিকে। জি অবশ্যই। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা আজকে বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার হালচাল নিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং কিছু প্রস্তাবনা উঠে এসেছে যাতে আসলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও যুগোপযোগী এবং আধুনিক করে তোলা যায়। যারা ভবিষ্যৎ ডাক্তার হচ্ছেন এবং যারা আমাদের চিকিৎসার ভারটি যাদের হাতে আমরা ছেড়ে দেব, তারা যাতে সুযোগ্য চিকিৎসক হয়ে গড়ে উঠতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।